নমস্কার। আপনারা রোজই দেখছেন নবরূপ চ্যানেলে আমাকে রাশিফল নিয়ে, কিন্তু আজকে জ্যোতিষীর আলোচনা করতেই এসেছি, জ্যোতিষ নিয়ে আলোচনা করতে এসেছি। সঙ্গে আজকে পেয়েছি আমাদের স্টুডিওতে হাজির চিত্র পরিচালক দিলীপ নস্কর। নমস্কার। দিলীপ, কেমন আছো? একদম খুব ভালো আছি। আমি আমার জগৎ নিয়ে, আমার কাজকর্ম নিয়ে যথেষ্ট ভালো আছি। আচ্ছা বিকাশ দা, আপনার সঙ্গে যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে এই যে জ্যোতিষ আপনি করেন, আচ্ছা সত্যি কি জ্যোতিষের কোনো সঠিক এব আছে যে আমাদের মানব জীবনে? জ্যোতিষ আমি আগের পর্বেই বলেছি, এই চ্যানেলেই বলেছি, মহাকাশের সাথে আমাদের সম্পর্ক। আচ্ছা। আমরা তো কথায় কথায় মহাকাশে যেতে পারি না, কিন্তু মহাকাশের যে জাগতিক ব্যাপারগুলো ঘটে, সূর্য, চন্দ্র, কোনো গ্রহ, যেগুলোকে জ্যোতিষশাস্ত্রে আমরা গ্রহ বলে আমাদের মুনি ঋষিদের আমল থেকে চলছে, সেগুলো মানব এবং দেখা যায় মডার্ন যে জ্যোতির্বিদ আমরা বলছি, জ্যোতির্বিদ মানে কি অ্যাস্ট্রোনমি, অর্থাৎ আমি যতদূর জানি তুমি ওয়াইল্ড লাইফ করো। হ্যাঁ, তোমার ওয়াইল্ড লাইফের যেমন তোমরা একটা ভূগোলের উপর দাঁড়িয়ে আরেকটা প্রাণীর ভূগোলকে মাপছে, সে এইখান থেকে এইভাবে বাঘ পাস করবে, এইখান থেকে এইভাবে হাতি পাস করবে, সেটাও তো তাহলে বিজ্ঞান। তাহলে জ্যোতিষ কেন বিজ্ঞান হবে না? যেটা তুমি কি রাত্রিবেলা শিকার করতে যাও বা ওয়াইল্ড লাইফ করতে যাও? না, সেটা আছে, বর্তমানে অবস্থায় আছে। নাইট সাফারি বলে একটা ব্যাপার আছে, নাইট সাফারি হয়, রাত্রেবেলাতেও সেটা হয়, কিন্তু ম্যাক্সিমামটাই আমরা দিনের বেলাতেই করার চেষ্টা করি, কিন্তু যেখানে প্রাণীরাও বেরিয়ে আসে। হ্যাঁ, সেখানেও প্রাণীরা বেরিয়ে আসে, রাত্রেবেলাতেও প্রাণীরা বেরিয়ে আসে, কিন্তু একটু তুলনায় কম হয় এবং একটু রিস্কটা বেশি থাকে রাত্রেবেলা অবশ্যই রিস্কটা বেশি থাকে। এই যে প্রাণীরা বেরিয়ে আসছে, তারাও কিন্তু সূর্যরশ্মি পেতে আসছে। আচ্ছা, সূর্য যদি বিজ্ঞান হয়, জ্যোতিষও বিজ্ঞান। কেননা জ্যোতিষ শাস্ত্রে যদি ওয়েস্টার্ন মত আমি বলি, ওরা কিন্তু রবি থেকে রাশি বলে। আচ্ছা, যার রবিটা যে পজিশনে আছে, জ্যোতিষশাস্ত্রের 12টা ঘর কিন্তু সব জায়গায়, ওয়েস্টার্ন বলো, ইন্ডিয়ান বলো, সব জায়গায়। আচ্ছা, 12টা ঘর, মেষ থেকে তার শুরু, মিনে তার শেষ। আচ্ছা, তো ওরা মেষে যদি তোমার জন্মকালীন রবি থাকে, কোনো জ্যোতিষ বলে দিল এখানে রবি আছে, ওরা রাশি ধরে রবি থেকে। আচ্ছা। এবং আমরা প্রত্যেকেই হয়তো কম বেশি জেনেছি যে রবি কিন্তু 1 মাস অন্তর এক একটা ঘর চেঞ্জ করে। আমরা যেহেতু বাঙালি, এটা এটা বাংলাদেশেও প্রযোজ্য, এটা পাকিস্তানেও প্রযোজ্য। ওরা কিন্তু এই ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিকে ফলো করে, আমি যতদূর পড়াশুনো করেছি। তাহলে রবি যেখানে থাকে, আমরা কি করি, বাংলা মাস ফলটা দেখি যে রবি কোথায় আছে। ওরা কি করে, রবি যখন মেষে আছে, ওরা মেষ রাশিটা বলবে। রবি কতদিন অন্তর থাকে? 15 দিন অন্তর ঘর চেঞ্জ করে। মানে 1 থেকে 15 তারিখ বাংলার দেখবে একটা তারিখ, একটা রাশিতে রবি আছে, পরেরটাই অন্য রাশিতে চলে গেল, পরের রাশিটাই চলে গেল। এই যে এই বিজ্ঞান, এটা কি করে হচ্ছে? এটা বিজ্ঞান না হলে তো এটা হচ্ছে না। আচ্ছা, তাহলে এই করেই এবার তারপরে জ্যোতিষীরা যেগুলো দেখেন বা জ্যোতির্বিদরা যেগুলো দেখেন, আপনার অন্যান্য গ্রহ কোথায় আছে, তার সাথে সৌর জগতের, সৌরজগৎ মানেই তো সেই রবি, তো সৌরজগতের কি সম্পর্কটা আছে। আচ্ছা, একটা জিনিস বলি দাদা, এই গ্রহ গ্রহ মানব জীবনে, মানুষের জীবনে কিভাবে কাজ করছে সেটা যদি একটু বুঝিয়ে বলেন আমাদের। মানব জীবনে কিভাবে কাজ করছে দেখা যাচ্ছে যে এটা বহু যুগে পরাশর মুনি থেকে যদি আমি ধরি, পরাশর মুনি বলে গেছেন, আমরা কিন্তু ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি যারা করি, তারা কিন্তু পরাশর মুনিকে ফলো করি। তিনি একটা বিশ্লেষণ করেছেন, রবি এই ঘরে থাকলে আপনার বা তোমার এই রোগ হতে পারে। আচ্ছা, আমি তোমাকে তুমি বলছি, নিশ্চয়ই। তো রবি এই রোগ দিতে পারে। রবি মেষ রাশিতে যে ফলটা দেবে, বৃষ রাশিতে সেই ফলটা দেবে না। তাহলে মেষ রাশি যাদের রাশি হয়েছে, সেখানে আমরা ইন্ডিয়ান ট্র্যাডিশন ওয়েস্টার্ন বললে, ইন্ডিয়ানরা কি করি, চন্দ্র যেখানে আছে, চন্দ্র কিন্তু আরো ফাস্ট।
2.5 দিন অন্তর একটা ঘর চেঞ্জ করছে। আমি যেমন রবি বললাম একটা ঘরে থেকে আরেকটা ঘরে শিফট করতে হুম 1 মাস সময় না, হুম। চন্দ্র কিন্তু 2.5 দিন মাত্র সময় নয়, সে শিফট করছে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি কিন্তু চন্দ্র থেকে রাশি, ধরো তোমার যে রাশি মীন রাশি কি যাই রাশি হোক, সেই মীন রাশিটা তখন মানে তোমার জন্ম সময়ে চন্দ্র সেখানে অবস্থান করছিল মীনের ঘরে, তাই তোমার রাশি মীন হয়েছে। এবার আমাদের পড়াশুনো, আমাদের যারা অগ্রজ মুনি ঋষি যেখান থেকে এসছে, আরো যদি খোলসা করে বলি, তুমি বেদের সঙ্গে দেখবে হনুমানকেও বলা হচ্ছে তিনি জ্যোতিষী ছিলেন, তাই জন্যই তিনি রামচন্দ্রের সহচরী হয়ে গেছেন। রামচন্দ্রের মানে তিনি তো রাম ভক্ত ছিলেন। আমি অন্য কোনো রাজনীতির প্রসঙ্গে আনছি না, কিন্তু হনুমান যে রাম ভক্ত ছিলেন এটা সবার কাছেই হুম 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 হুম। প্রযোজ্য। আমার কাছেও রাম একদম হনুমানজি, একদম তোমার কাছেও হনুমান, একদমই তাই। তুমি যে মতেরই লোক থাকো। হুম 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 হুম। কিন্তু তাহলে এই যে বলা হচ্ছে ওনার মতো গণৎকার ছিলেন না, তাই কিন্তু উনি গন্ধমাদন পর্বত তুলে এনেছিলেন এবং লক্ষণকে বাঁচিয়েছিলেন কি দিয়ে, সবাই আমরা পড়েছি। হুম। যাকে আজকে শিলাজিতের সঙ্গে তুলনা করছে বিজ্ঞানীরা। আচ্ছা শিলাজিৎ মানে সেটা মহামৃত্যুঞ্জয়ের মতো ব্যাপার, উনি কিন্তু সেই শিলাজিৎটা লক্ষণকে দিয়েছিলেন বলেই কল্পনা করা হচ্ছে, বা কেউ তো দেখেনি, কিন্তু এটা ঠিক। না, বলা হয়েছিল বিশল্যকরণী। শিলাজিৎকে আমরা সবাই জানি যে ওটা মানে মৃত মানুষকেও জাগিয়ে তুলতে পারে, আচ্ছা এটা তো না, সবাই তাহলে বিশল্যকরণীটা যেটাও আমরা পড়েছিলাম, বিশল্যকরণী সম্ভবত কোনো একটা গাছের নাম বলা তো হয়েছিল। গাছটা কোথা থেকে হচ্ছে? আর আপনার শিলাজিৎ যেটা হচ্ছে পাহাড়ে পাথরের গায়ে ঘাম জমে যে এবার তাহলে আমরা পাহাড় কি করে হয়েছে তাহলে আমাদের ভূগোল পড়তে হয়। আচ্ছা যাক, ওটা অনেক বড় প্রশ্ন জায়গা চলে রবিচন্দ্র যাচ্ছে। নিয়ে সেখানেও দেখবে রবিচন্দ্রের অবস্থান, আচ্ছা সেই জন্য মানব জীবনে সেইভাবে রবিচন্দ্র মঙ্গল যা। আচ্ছা দাদা, একটা কথা বলি যে এই যে গ্রহগুলো তো যেমন সূর্য, আহ, চন্দ্র, মঙ্গল, এগুলো আমাদের একটা প্ল্যানেট আমরা পাই, এটা জ্যোতির্বিজ্ঞানে পাচ্ছি, অ্যাস্ট্রোনমিতেও পাচ্ছি। কিন্তু এই যে এর মধ্যে যেটা রয়েছে রাহু, রাহু তো আমরা জানি একটা ছায়া মাত্র, তা সেই ছায়া এসে সে কিভাবে আমাদের মানব জীবনে প্রভাব বিস্তার করে? দেখো আমরা ইন্ডিয়ান, সে তো গ্রহ নয় কোনো। সে গ্রহ নয়, হ্যাঁ কিন্তু বলা হচ্ছে এই যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হুম। কেন হচ্ছে, যা আমরা ছোটবেলায় পড়ে, হ্যাঁ পুরাকালে আমরা মানে পুরাকালে বলছি, দাদু ঠাকুমার কাছে অনেক শুনে এসেছি যে রাহু সূর্যকে গ্রাস করছে, চন্দ্রকে গ্রাস করছে, যেটা গ্রহণ আমরা বলছি, ঠিক আছে। তা সুতরাং এটা তো মানব জীবনে সত্যি কি রাহুর কোনো এফেক্ট হয়? ওই ছায়াটাই তো সূর্যটাকে ঢেকে দিচ্ছে বলে সূর্য থেকে যে রশ্মি আমাদের পাওয়ার কথা, দেখবে ওই সময় আমার মা ঠাকুমারা বলতেন কিছু খাবে না, মলমূত্র ত্যাগ করবে না, কেন বলতেন? অর্থাৎ মলমূত্র ত্যাগ করার জন্য যে একটা বিজ্ঞান, ওটা যেমন বিজ্ঞান, এটা তো বিজ্ঞান বলেই তো তারা বারণ করতেন। আমরা এখন মডার্ন অনেক কিছুই পালন করি না, কি হবে খাই, আমরা এমনিই খাচ্ছি, মানে ভেজাল সবাই মোটামুটি ভেজাল খাচ্ছে, অবশ্যই ভেজাল খাচ্ছি, অবশ্যই হ্যাঁ। তো আমরা এখন ওইসব বর্জন করতে শিখে গেছি, কিন্তু এর প্রভাব ভীষণ ভাবে পড়ে। কেননা রাহু কেতুকে গ্রহ না ধরালে পরাশর মুনির থেকে শুরু করে আমাদের দেশের যারা বড় বড় জ্যোতির্বিদ তারা কিন্তু এটাকে গ্রহ বলে কল্পনা করে। যেমন আরো এর মধ্যে কথা আছে, ওয়েস্টার্নরা কিন্তু ইউরেনাস নেপচুনকেও ধরছে। আচ্ছা, আমরা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজাররা ইউরেনাস নেপচুন এর ইয়েটাই করছে, এবং ইউরেনাস নেপচুন প্লুটোকে ওরা কিন্তু মানছে। তুমি দেখবে কম্পিউটারাইজ যে সমস্ত হরোস্কোপ আমরা এখন করি, তাতে কিন্তু সেটা যেহেতু এই কম্পিউটার ব্যাপারটাই এসছে তো বিদেশ থেকে, তো দেখো ওরা কিন্তু তুমি ওটা নিয়ে চর্চা করো আর না করো, তুমি একটা হরোস্কোপ ইয়ে করতে যাও, দেখবে রাহু ওইখানে ইউরেনাস কোথায় আছে, প্লুটো কোথায় আছে, নেপচুন কোথায় আছে, তাহলে সেটা তো পাশ্চাত্য জ্যোতিষ থেকে এসছে। যদি সেটা বিজ্ঞান না হয় তাহলে ওরা কেন রাখছে? এখন ইউরেনাস ঘোরে 84 বছর অন্তর একবার, কি নেপচুন ঘোরে 36 বছর অন্তর একবার, একটা মানব জীবনই শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে ওটার কোনো স্থান নেই, কিন্তু ওয়েস্টার্নরা ওটাকে ফলো করে। এবং এটা ব্যবহারিক অভিজ্ঞতায় যেটা দেখেছি, যে ওই যে বললাম
যে এদের লংজিভিটি অনেক বেশি। চন্দ্র মাত্র 2.5 দিন, রবি মাত্র 1 মাস, বৃহস্পতি 1 বছর অন্তর একটা ঘর চেঞ্জ, শনি 2.5 বছর অন্তর ঘর চেঞ্জ করছে, রাহু 1 বছর অন্তর তার ঘরগুলো চেঞ্জ করছে। আচ্ছা। এই যে ছায়াটা বলা হয়েছে, হুম। এরকম রাহু উল্টো দিক থেকে যায়, এটা হরোস্কোপের। রাহু কেতু উল্টো দিক থেকে ঘোরে, কিন্তু বাকিরা কিন্তু সোজা দিক থেকে। রাহু কেতু কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। যদি প্রভাবই না থাকে, অ্যান্টি ক্লকওয়াইজ এই ছায়াটা ঘুরছে, সেই ছায়াটা যখন ঢেকে দিচ্ছে তখন বলছি আমরা চন্দ্রগ্রহণ। মানে এইটা দাঁড়ালো হুম। সানলাইট আমাদের মানব জীবনে একটা যে প্রভাবটা ফেলছে, হ্যাঁ, সেই সময় রাহু ছায়াটা, রাহু ছায়াটা যখন সূর্যকে আড়াল করে দিচ্ছে, সেই সান রেটা আমাদের পৃথিবীতে আসছে না, আসছে না, এবং মানব শরীরে সেটা প্রবেশ করতে পারছে না, করছে না। সেই জন্য সেটা এফেক্ট হচ্ছে। এই তো। হ্যাঁ, আমি কিছুদিন আগে একটা আলোচনা শুনছিলাম, আমি একটু এই আলোচনার জন্যই বলছি। হুম। একজন বিজ্ঞানী, হুম। ঠিক আছে, অনেক বয়সে তরুণ, সে বলছিল অ্যাস্ট্রোলজির সাথে যে কারণে আয়ুর্বেদের সম্পর্ক আছে, অন্য কোনো বেদের সম্পর্ক নেই। মানে অ্যালোপ্যাথ যেটা, ওটাও তো একটা শাস্ত্র, হুম। হোমিওপ্যাথ একটা শাস্ত্র তো। হুম। কিন্তু তুমি যদি একটু গবেষণা করে দেখো যে অ্যাস্ট্রোলজির সঙ্গে সবকিছুর সম্পর্ক আছে। মানুষের জীবন, কেউ যদি অ্যাস্ট্রোলজি, আমি এতদিনে যা বুঝেছি হুম। যে একটা জন্ম কেন 7টা জন্মেও অ্যাস্ট্রোলজি শেখা হবে না। আমরা চর্চা করছি, আমরা কিন্তু কেউ অ্যাস্ট্রোলজি শিখিনি। যারাই আছেন আমাদের এখনকার, তা আমরা চর্চা করছি। ও এইটা দিলীপের এই ছকে এইটা ছিল, এখানে ওর ওর এই প্রবলেমগুলো এসেছিল, তাহলে ওর কেন প্রবলেমটা এলো? তখন আমি হয়তো যে আমাদের ক্যামেরা করতে সৃজনবাবুর ছক দেখছি, সৃজনবাবুর ছকটা মেলাচ্ছি, আর দিলীপের ছকটা এরকম দেখেছি না, সৃজনবাবুর ছকের সাথে এইখানটাই মিল আছে। আমরা একটা রেজাল্ট বললাম যে আপনার এই হতে পারে, এই হবে, এই অমুক হবে, তমুক হবে, তোষক হবে, এই রোগ হতে পারে, কি করে বলছি? এবং সেটা মিলে যাচ্ছে কি করে? যদি বিজ্ঞান না হয় মিলছে কি করে? ডাক্তাররা তো অনেক পরীক্ষা করছে, হুম। যে কোনো ডাক্তার, আজকাল হোমিওপ্যাথি ডাক্তাররা যা টেস্ট দিচ্ছে সেটা বলার কথা না। তো ডাক্তাররা তো আরো, যারা অ্যালোপ্যাথ, এখন তো মেডিকেল সায়েন্সে টেস্ট ছাড়া কোনো কোনো রোগ নির্ণয় রোগ নির্ণয় করাটা, করাটা হবে। এটা যদি বিজ্ঞান না হয়, তাহলে বিধান নয় নারী দেখে কি করে রোগ বার করতে? নারীটাও তো বিজ্ঞান, নারীটা তো জীবন্ত। তুমি দিলীপ বাবু এখনো বসে আছো এখানে জীবিত, হুম। তাহলে বিজ্ঞান বলেই তো জীবিত। বিজ্ঞান না হলে তুমি তো জড় পদার্থ। নিশ্চয়ই। সেই জন্য জ্যোতিষটাও সেইভাবে যদি কেউ মানে ভেবে নেয়, হুম। কল্পনা না, ভেবে নেয় হুম। এটার মধ্যে বিজ্ঞান আছে, তাহলে দেখবে তার জীবনের অনেক কিছু ধ্রুব সত্য সে নিজেই জানতে পারবে। আচ্ছা, খুব ভালো লাগলো। এইবার দাদা তাহলে একটা প্রশ্ন করি, এই যে একটু অন্যভাবে আসছি, এই গ্রহর ব্যাপারটা করলাম, আমরা জানলাম গ্রহর সঙ্গে আরেকটা কথা প্রচলিত আছে, গ্রহ রত্ন। গ্রহ রত্ন, এই যে রত্ন, এই ধরুন হিরে, পান্না, পোকরাজ, নীলা, গোমেদ, ধ্যান ধ্যান অনেক স্টোন আমরা ইউজ করি। এই স্টোনগুলো কি মানুষকে ঠকানো কোনো বিজনেস নয়? না। এগুলো কিভাবে তাহলে মানুষের জীবনে? একজন এলোপ্যাথ ডাক্তারের কাছে গেছো, পেটের রোগ হয়েছে, সে বলল আপনি না রোজ একটা করে জিনট্যাক খাবেন, অথবা র্যান্ট্যাক খাবেন, যাও কিছু একটা গ্যাসের ওষুধ দিল। একজন হোমিওপ্যাথ ডাক্তারের কাছে গেছো, সে বলে দিল কি ধরনের পেটের রোগ? শুনলাম পাতলা পায়খানা হচ্ছে, না অমুক হচ্ছে, তমুক হচ্ছে। সে বললো এখানে নাক্সভোম খান, কি কার্বোভেজ খান। অনেক বিয়ে বাড়িতে খেয়ে ফেলেছি, আমার এরকম আর পায়খানা পরিষ্কার হচ্ছে না, পটি ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে আপনি কার্বোভেজ খান। একই পেটের রোগ, কিন্তু সবই পেটের রোগ। পায়খানা উঠবাট করা আর যাই করা, সেটা সবই পেটের রোগ থেকে আসছে। কিন্তু হোমিওপ্যাথ কি করছে? কোথাও নাক্সভোম দিচ্ছে, কোথাও পালসোটিলা দিচ্ছে, কোথাও কার্বোভেজ দিচ্ছে। এলোপ্যাথরা সেখানে হয়তো ওই আজকে তোমাদের বলাটা ভুল, আজকের আধুনিক ভাষায় বলে প্ল্যান্টাচল গ্রুপের একটা ওষুধ, প্ল্যান্টাজল। কিন্তু আমি খুব ভুল না, ওটা গ্যাসের ওষুধ, গ্যাসের ওষুধ, গ্যাসের প্রবলেমের জন্য O2 বা এরকম ধরনের ওমেপ্রাজল। তেমনি আমরা কি বললাম? আমরা বলছি যে আপনি আমলকি খান, তো আমলকিটা বিজ্ঞান বলেই তো বলছি, দেখা যাচ্ছে সেটা খেয়ে কাজ হচ্ছে। আমরা বলছি এই মানে তোমার কাছ থেকে এটা শেখা, জাঙ্গি হরিত কি খান। আমরা তো এইভাবে বলছি জাঙ্গি হরিতে কি খান,
এটা যদি বিজ্ঞান জাঙ্গিয়ারি থেকে যদি দেখা যাচ্ছে, আমি তোমার এই জাঙ্গিয়াতি খাওয়া শিখে আমি পকেটে পকেটে নিয়ে ঘুরি, কখনো সখনো মিস নিশ্চয়ই যায়, কিন্তু ঘুরি এবং খেয়ে আমি উপকৃত, আমার কোনো র্যানট্যাক জিনট্যাক প্রাণট্যাক কিচ্ছু খেতে হয় না। একদমই তাই। তাহলে এটা বিজ্ঞান বলেই তো খেতে হচ্ছে না। হ্যাঁ। তার আগে হয়তো আমি হাজার হাজার টাকার জিনট্যাক খেয়ে ফেলেছি, এটা বিজ্ঞান। তো আয়ুর্বেদ আর জ্যোতিষ বিজ্ঞান একদম সমার্থক, কেননা গাছগাছরা সেই মাটি থেকে হচ্ছে, সেই সূর্যরশ্মিতে বড় হচ্ছে, হ্যাঁ, জল পাচ্ছে, জলও সেই মাটি জলের সম্পর্ক হয়ে যাচ্ছে, তাহলে সেটাও বিজ্ঞান। আচ্ছা ফল, তুমি কি মানে তুমি কটা গাছে এখন কিছু হয়েছে চাষ হচ্ছে, তুমি কটা গাছে দেখাতে পারবে যে বাস্তবিক যখন আমের সিজনে আমরা আম খাই, কটা গাছে দেখাতে পারবে? কেন দেখাতে পারবে না? কিন্তু ওটা একটা গ্রীষ্মকালের একটা ফল। গ্রীষ্মকাল থেকে ওটা একদম বর্ষাকাল পর্যন্ত এসে শেষ হয়। হ্যাঁ, এবং অনেক ডাক্তার আমি ইদানিং দেখছি যে তারা বলছেন সিজনাল ফ্রুট খান, তারা ডায়াবেটিসও মানছেন না, তো আম খেলে ডায়াবেটিস সুগার হয় না, আপনারা খান। কি করে বলছেন? আমটা তাহলে বিজ্ঞান, তো বিজ্ঞানের ফসল তো। তেমনি গৌরত্নটাও আমরা কসমিক রেটাকে, এই যে রামধনুর 7টা রং দেখবে অ্যাস্ট্রোলজির সাথে সমার্থক। আচ্ছা, এই 7টা রঙে দুটোকে আমরা কিন্তু ছেড়ে দিলাম, ওটা ছায়া বলে, রাহু কেতু। 7টা গ্রহ মূল, রবিচন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই 7টা মেন গ্রহ। তো এই 7টা গ্রহের উপর রামধনুর রঙের খেলা। আচ্ছা, রামধনুর রং, সেই কসমিক রেটা আমার শরীরে প্রবেশ করছে, এই কালারটা। এর মধ্যে কিন্তু কোনো দেবতা নেই, কোনো আল্লাহ নেই, কোনো ভগবান নেই। এটা হচ্ছে আমার শরীরে এই কালারটা কম আছে, আমি একটা পান্না পরে আছি, আমার শরীরে কালারটা, এই কালারটার দরকার, তাই আমি পড়েছি। সূর্যের কসমিক রে হেল্প করছে আমার। তার মানে আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে সানলাইট থেকে যে 7টা রং আমাদের পাওয়া যায়, সেই 7টা রঙের প্রভাব আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে প্রয়োজন থাকবে আছে আর কি, সেইভাবে ব্যবহৃত হয়। এবার সেই এটা কালারটা যদি আমাদের কখনো, সেই কালারের লাইটটা যখন আমাদের শরীরে কম প্রবেশ করে, তখন আমাদের গ্রহরত্নকে ব্যবহার করতে হয়, তাই তো? একদম। আমি মানে যদিও এটা বিতর্কিত সাবজেক্ট, জ্যোতিষটাই বিতর্কিত হয়ে গেছে, কিন্তু আমি কোনো এক জায়গায় গতকালই বলেছি এই কথাটা, এবং আমার নিউজ চ্যানেল যেটা আছে এবিএম নিউজ, সেখানে বসেও বলেছি যে যে মেয়েটি এরকম মর্মান্তিক ভাবে যার মৃত্যুবরণ হলো, সেই মেয়েটি তো বাড়িতে দুর্গা পুজো করত, অথচ আমরা শিখেছি ওং হিং দুর্গা, দুর্গা ওই সাহা। তো এই যে বললে সব বিপদ নাশ হয়, তাহলে মেয়েটি কি যে দুর্গা পুজো করতো সে কি সঠিকভাবে করেনি? তা নয়, কিন্তু আমি সেটা বলেছি যে এটা মর্মান্তিক মৃত্যু, কিন্তু ওই সময় মেয়েটির ভালো মঙ্গল নিশ্চয়ই ছিল বলেই অত বড় ডাক্তার হতে পেরেছিল, এবং যা পড়াশুনো করে দেখেছি, যা নিউজ চ্যানেলের বক্তব্য, যে মেয়েটি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট মেডিকেলে। তো তার সঙ্গে মঙ্গলের সঙ্গে কোথাও একটা রাহুর কনজাংশন ঘটে গেছে বলে এই মর্মান্তিক পরিণতি আমাদের সহ্য করতে হয়েছে। আমরা সবাই এটা নিয়ে আক্ষেপ করেছি, রাত জেগেছি, দিন জেগেছি, যা কিছু করেছি। এটা প্রতিটা মানুষকে দলমত নির্বিশেষে নাড়া দিয়েছিল যে এটা কি হলো। তার মানে কিন্তু এইখানেও দেখো, জ্যোতিষটাকে আমি কেন টানলাম, যে তাহলে আমাকে প্রশ্ন করেছিল, তো ওই প্রশ্ন করা হয়েছিল ওই মেয়েটা কি ঠাকুর দেবতা মানতো না, তার বাড়িতেই তো দুর্গাপুজো সে নিজে চালু করেছে, তাহলে সেদিনকে দুর্গা কি করছিল? মুশকিলটা হচ্ছে সে সব করেছিল, কিন্তু তার হরোস্কোপটা কোনো ভালো জ্যোতির্বিদকে দেখালেই হয়তো সে যে আপনার এই সময়টা বিপদ আছে, অন্তত সাবধানে থাকবেন, প্রোটেকশনটা দিতে পারত। এইটা আমার বক্তব্য। এটার সঙ্গে অনেকেই না মিলতে পারে, কিন্তু আমার এটা মনে হয়েছে, হয়তো তাতে আমার নিজেরই প্রশ্ন ছিল, সত্যি মেয়েটা দুর্গাপুজো বাড়িতে করেছে, তার এরকম মর্মান্তিক। আমরা জানি দুর্গা কি, সে দুর্গতিনী আসেনি দুর্গা, তাহলে সে কাটাকে রক্ষা করলো না কেন তার বাড়িতে? এবারও পুরোহিত নাকি তারা বুক করেছিল, এবারে পুজোটা করা গেল না মর্মান্তিক পরিণতির জন্য। তো এই যে জিনিসগুলো, এগুলো আমরা হয়তো দৃষ্টি এড়িয়ে যাই। আমার যেটা মনে হয়েছে, আমরা অনেকেই, এটা ঠিকই যে জ্যোতির্বিদরাও আমরা অনেক পেশার কারণে অনেক সময় ভুল ভ্রান্তি করে ফেলি, এবং সেটা কিছুটা আর্থ সামাজিক অবস্থার উপর তার জন্য দায়ী।
আচ্ছা। তাতে ওখানে আমি বললাম তোমার হয়তো আমি হরসকে আমি একদিন একটা মারোয়ারি এসেছিল সৃজনের সামনে, মারোয়ারি ভদ্রলোক এলেন, না আপনাকে তো পাথর পড়তে বললে মারবেন আপনি, এখন আপনার যে কন্ডিশন ইকোনমিক্যাল, বলে বুঝেছেন তাহলে? হ্যাঁ বুঝেছি, বুঝেছি বলেই তো বসে আছি। তার দুঃসময় চলছে বাবা, তার দুঃসময় চলছে অর্থনৈতিক ব্যাপারে, তারা সাংসারিক জায়গায় কোথাও গন্ডগোল নেই, কিন্তু যেটা বলেছি সেটাই, দাদা আপনাকে যে ভিজিটটা দেবো সেটাই আমার ধার করা ভিজিট। হ্যাঁ ঠিক আছে, সেটা নয় হলো, আমার এটা পেশা, আমি নেবো ভিজিট, ঠিক আছে, কিন্তু আপনাকে এখন পান্না পড়তে বললে তো আপনি আমায় মারবেন। এই লোকটা জ্যোতিষী, আমার অবস্থা বুঝতে পারছেন না, পান্নার দাম আছে, ভালো পান্নার দাম আমরা সবাই জানি। এই যে তাকে আমি একটা উপায় বললাম যে আপনার কাছে পান্নাটা ধরুন 6 মাস বাদে যখন এসে যাবে আপনার কাছে, তখন আপনি নিজে থেকেই আমায় বলবেন যে এবার একটা পান্নার ব্যবস্থা করুন, আর নিজে থেকে করিয়ে আমায় দেখাবেন। হ্যাঁ, এই যে বলা, তাকে আমি চিনি না, নতুন এসছে, সে ফোনে কন্ট্যাক্ট হয়েছে, সে এসছে, আমারই কোনো ক্লায়েন্ট তাকে নাম্বার দিয়েছে, আচ্ছা, সে আমাকে ফোন করে কন্ট্যাক্ট করে আমার টাইম নিয়েছে, ঠিক আছে ভালো, এসছেন, ওয়েলকাম। কিন্তু এই যে বললাম যে আপনার তো এখন, বলে দাদা কি করতে হবে বলুন, আমি দেখে থেকে যখন বললাম, প্রথম প্রশ্নটাই ছিল, দাদা আমি খুবই মানসিক দুশ্চিন্তা। না, মানসিক দুশ্চিন্তাটা তো আপনার আর্থিক কারণ, কারণ আপনাকে যদি এখন আমি এর প্রতিকার বলতে যাই, উনি বলছেন রেমেডি বলবেন, তাই আমি বললাম রেমেডি যদি বলি আপনি মারবেন, তো পান না, একমাত্র রেমেডি। উনি তখন বললেন দাদা আপনি তো একদম আগে আপনার কথাটাই বলে দিলেন যে সত্যি আমাকে পান্না বলতে বললে আমি বাড়ি থেকে বেরিয়ে, আমি একজন তিনি মারা গেছেন, তিনি অবশ্য প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করতেন না, তিনি এই কথাটা ঠিক আমাকে বলেছিলেন। তিনি আমার খুব ঘনিষ্ঠ একজন মানে মানুষ, তারা আত্মীয়র মতো। তুমি তাকে নামে শুনেছ, জয়দেব সেন সুরকার, তার দাদা শান্তি সেন, অনেক বড় স্টোরি, আমি অনেক বড় নেতাদের দেখেছি, তার মধ্যে অপর্ণা সেন আছে। আচ্ছা, ওনাকে দেখাতে যেতেন, উনি কোনো ফিস টিস তো নিতেন না, উনি এটা আনন্দে করতেন, এবং আমাকে বলেছিল দেখো তোমার যত বয়স হবে তত তোমার স্ফুলিঙ্গ প্রকাশ হবে। তাই আমি বললাম যে আপনি আমাকে কিছু রেমেডি দিলেন, বলে কি রেমেডি দেবো, আমি তোমাকে যে রেমেডিটা বলবো সেটা কেনার মতো পয়সা তোমার নেই, তুমি বাইরে বেরিয়ে ভাববে। এই কথাটা বললো, জয়দেব বলেছে বলে তুমি আমার ডেটটা পেয়েছো, কিন্তু তুমি বেরিয়ে কি ভাববে। হ্যাঁ, জয়দেবটা দেখালো আমি এখন পান্নাটা কিনতে পারবো না, তো তোমার মানসিক, তুমি কিন্তু একটা জিনিসই আছে যে ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল, একদমই তাই। তুমি তখন ভাববে দূর চেষ্টা করে কি হবে, আমার ভাগ্যটাই তো নেই, আমি একটা পান্না পড়তে পারছি না। সেই জন্য রেমিডির কথাটা সবসময় বলতে নেই, কিন্তু ইদানিং যেটা হয়েছে রেমিডির কথা বলতে বলতে জ্যোতিষটাকেই আমরা শেষ করে দিয়েছি। কেউ আমাকে চিটিংবাজ বলছে, কেউ অন্য কোনো জ্যোতিষীকে চিটিংবাজ বলছে। আচ্ছা, এই তো ব্যাপার, মিলছে না সেই জন্য, বা যেটা পড়াচ্ছে সেটা হয়তো তার কাজেই লাগলো না। হ্যাঁ, সেই জন্যই বলছি মানুষকে ঠকানো হচ্ছে, সেটাই জানতে চাইছিলাম আর কি। আচ্ছা দাদা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, লাস্ট আপনাকে আরেকটা কোশ্চেন করব, সেটা হচ্ছে গ্রহরত্নের জন্য এই সানলাইট বা এই সূর্যের 7টা রং যেমন মানুষের জীবনে প্রভাব ফেলে, সেই লাইটগুলো কম থেকে বাড়ানোর জন্য এবং প্রয়োজন মতো লাইটটাকে ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য আমরা আংটি পরি বা পাথর বা রত্ন ধারণ করি। তাহলে বলুন দাদা, এই যে ধাতু, বিভিন্ন ধাতু আমরা আপনারা বলেন যে তামা পড়ুন, লোহা পড়ুন, বা সোনা পড়ুন, রূপো পড়ুন, প্ল্যাটিনাম পড়ুন, এইগুলো কিভাবে তাহলে কাজ করছে? পাথর না হয় জানলাম যে লাইটের সেই বস্তুগুলো, এর সঙ্গে তো সূর্যের আলো সম্পৃক্ত। আমি তোমাকে দেখাচ্ছি, আমার এক আত্মীয় বলেছিল, যিনি আমার প্রথম চেম্বার করতে, তিনিও আজকে এখানে নেই, খুবই আমার চেয়ে অনেক ছোট, বয়সে ছোট, তিনি সুগারে মারা গেলেন, যাই হোক এই কয়েকদিন আগে মারা গেছেন। তিনি আমাকে বলেছিলেন তুমি মেসো, আমি তার মেসোমশাই হই সম্পর্কে, মেসো তুমি এই একটা, এখন তো পান্না কিনতে পারবে না, তুমি একটা পেতলের ভালা করো, পড়ো। আমি বলছি পরে আমি পান্না পড়েছি, একাধিক পান্না পড়েছি, কেন হারিয়ে ফেলতাম বলে, আমার একটু বাজে স্বভাব আছে, এখানে এটা রেখে দিয়ে কোথায় চলে গেলাম, এসে আর ভুলেই গেলাম হয়তো সেটা পান্না পড়ে আছে। তো আমি দেখেছি ও আমাকে চ্যালেঞ্জ করেছিল, ও কিছু জ্যোতিষটা শিখছিল আর কি, যাই হোক দুর্ভাগ্যজনক মৃত্যু।
সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এই পেতলের বালা আমাকে কোটি টাকার কাজ দিয়েছে, আমার নিজস্ব অনুভূতি এটা। এটা তো আমি প্রমাণ করতে পারবো না, তোমাকেও দেখাতে বলবো পারবো না, বা অন্য কাউকে দেখাতে কিভাবে কাজ দিল যদি বলে, আমি তো সেটা বলতে পারবো না, এই কাজ দিয়েছে, ওই কাজ দিয়েছে। কিন্তু কোটি টাকার কাজ দিয়েছে আমার কাছে, আমার ইভ্যালুয়েশনে মূল্য হচ্ছে এটা কোটি টাকা। তাহলে আপনি কি বলতে চাইছেন যে গ্রহরত্নের সাবস্টিটিউট কখনো কখনো ওই ধাতু কাজ করতে পারে? ভীষণভাবে কাজ করে। মানে গ্রহরত্নের হ্যাঁ সাবস্টিটিউট হিসাবে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে পাথর, অনেক ক্ষেত্রে আমি অন্তত যেটা করি বা আমার কিছু বন্ধু বান্ধব জ্যোতিষীরা করে, হয়তো যেটা মেজর পাথর দেওয়ার দরকার সেটা দিলাম, দিয়ে বললাম এইটার জন্য কিন্তু এই মূলটা পড়ুন বা এই ধাতুটা পড়ুন। তো মূলটা কি, গাছের শেকড়টা। আমাকে অনেকেই এখনো এই বিজ্ঞানের যুগে, আজকে আমরা বিজ্ঞান বিজ্ঞান নিয়ে এত নাচানাচি করছি, যেখানে পৃথিবী এগোয়নি, পৃথিবী ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে, সময়ও এগোয়নি, পিছোয়নি, কিন্তু মানুষ এগিয়ে গেছে বৈজ্ঞানিকভাবে। আজকে তুমি রকেট সায়েন্সের যুগে আমরা প্রায়, যে তুমি ইচ্ছা করলে রকেট চাপতে পারো, সেখানে ওই বললাম পৃথিবী এগোয়নি, তাহলে কি করে এইগুলো কাজ করছে? তাহলে এটা সত্যতা আছে বলেই তো কাজ মানে করছে। পুরা কাল থেকে এই জিনিসটাই আমি আমাদের কাজ নিজে করে একজন আসছে। জ্যোতিষ প্রফেশনের থেকে আমি বলছি এই পেতলের বালা আমার কোটি টাকার কাজ করেছে। তারপরে আরেকজন একটা অদ্ভুত কথা বলেছিল, সেটা তোমরা সবাই জানো, আমার চোখের গ্লুকোমা আছে এবং গ্লুকোমা চোখে আমি খুব কষ্ট পেয়েছি। আমি একটা সময় কাঁদতাম যে আমার এত সাধের লেখা আমি ছেড়ে দেবো না, আমার লিখতে পারতাম না। আপনি তো স্ক্রিপ্টও লেখেন। হ্যাঁ, আপনি স্ক্রিপ্টও লেখেন। আপনার একটা পরিচয় হচ্ছে আপনি ডিরেক্টর ছিলেন এবং আছেনও। ছবির ডিরেকশন আপনি দেন, সেটা আমরা জানি। হ্যাঁ, দর্শক বন্ধু যারা জানেন না তাদের জানিয়ে দিই, বিকাশ ব্যানার্জি একজন নামকরা ফিল্ম ডিরেক্টর এবং সঙ্গে উনি খুব ভালো স্ক্রিপ্ট রাইটারও। হ্যাঁ, আর সঙ্গে উনি জ্যোতিষ চর্চাটাও করেন। হ্যাঁ দাদা বলুন তারপর। এই যে মানে লিখতে পারবো না, কাঁদছি, তখন আমাকে জ্যোতিষের অনুরাগী এক মানুষ, তিনিও প্রফেশনাল নন, তিনি বলছেন বিকাশ দা, আপনার হরোস্কোপের যে অবস্থা আছে, আপনি চুনি পড়লে কি না, চুনি পড়ে আমি ফেল, চুনি পড়ে আমি সাইকেল থেকে পড়ে গেছি, যতবার পড়েছি মাথা করে পড়েছি, যতবার পড়েছি, এটা অদ্ভুত। চুনি পড়লেই পেট ফেট গরম হয়ে যেত, মাথা পাতা ঘুরতে থাকতো, সাইকেল চাপচিপ পড়ে গেলাম, রিয়াকশন হতো। বললে আপনাকে তো চুনি বলা যাবে না, আপনি এখানে শুধু একটা তামার বালা পড়ুন। এই যে তামার বালাটাও আছে, সেই থেকে পড়া, আমার 20 সাল থেকে তামার বালা। তার আগে আমি তামার বালা পড়তাম না, আমি পেতলের বালাটাই পড়তাম। মানে এখন আমি দেখাতে পারি লোককে। আমি দেখলাম যে বাচকে তো আমার কোনো দৃষ্টি ছিল না, সেটা টেস্টেড, কিন্তু বাচকের দৃষ্টিটাও যেন কেমন ফিরে এসছে। এর সাথে আমি একজন প্রসিদ্ধ হোমিওপ্যাথ ডাক্তারের একটা জিনিস ফলো করেছি, যে অন্তত মাসে বাবা, তিনিও মারা গেছেন, তিনি দাসপুর মেদিনীপুরে, আমরা একটা জায়গায় হল্ট করতে গিয়ে তার সাথে আমার দেখা হয়। আচ্ছা। তিনি বললেন বিজ্ঞান কেন দেখো প্রমাণিত, তুমি মাসে অন্তত 7 দিন গেরি খেও, আর গেরির জলটা লাগানো, গেরি মানে শামুকের ছোট রূপ, যেটা ছোট রূপ, হ্যাঁ গেরি। এই যে শিক্ষা, এবং সেটা অ্যাপ্লাই করে দেখলাম এই আমার অপারেশনের পর, আমার ক্যাটারাক্ট অপারেশনের পর যেটা হলো, যেগুলো করে আমি বাচকের দৃষ্টিটাও ফিরে পেয়েছি, আমি প্রমাণ করে দেখাতে পারি। বা একটা আঙ্গুল এরকম করে ডাক্তাররা তো টেস্ট করে, আপনি এটা দেখতে পাচ্ছেন এই চোখটা বুঝে, আমি দেখলাম যে আমি বাচকে দেখতেই পাচ্ছি না, ওরা বলে দিচ্ছে বাচকটা আগে অপারেশন করবো, ডান চোখটা পরে করবো। আচ্ছা। তখনই বলে দিয়েছে গ্লুকোমা হয়েছে, বাচকে তার মানে কোনো দৃষ্টিও ছিলই না, সত্যি কথা। এখন আমি নিজে নিজে পরীক্ষা করি, দেখতে পাচ্ছি তো, কি করে ফিরে এলো আমার বালা। হ্যাঁ, নিশ্চয়ই ডাক্তার যে ড্রপ বলেছেন সেই ড্রপের বিরুদ্ধে গিয়ে আমি একটাই কথা বলবো, ড্রপটার পক্ষে বলছি, ড্রপটা ঠিক ড্রপ দিয়েছেন, তার 1500 টাকা খরচা মান্থলি। আমি দেখলাম এই আর্থসামাজিক অবস্থায় সংসার চালিয়ে সেটা সম্ভব না। তখন আমি এক আয়ুর্বেদ ডাক্তারের কাছে যাই, সে বলল তুমি চোখ বুঝে এই ড্রপটা দাও, আর একটা সপ্ত লোহমৃত বলে একটা ওষুধ দিল। তারপর ইট ইজ মিরাকেল রেজাল্ট। আমি তোমারই এক, বা আমাদের, তোমার বলাটা ভুল, আমাদেরই এক ঘনিষ্ঠ ভদ্রমহিলাকে বলেছিলাম যে আমি চোখে দেখতে পাচ্ছি, আমি স্ক্রিপ্ট তো পড়তে পারতাম না, লোকে কি বলতো সেটা শুনে শুনে বলতাম এখানে এই শট নেই।
নিজেরই লেখা স্ক্রিপ্ট, পড়তে তো পারছি না। আমি হঠাৎ দেখলাম একটা শট নিয়ে ঝামেলা হচ্ছে, আমি বললাম আপনার কাছে পড়ে দিতে হতো, হ্যাঁ পড়ে দিতে, ফ্লোরে আপনাকে পড়ে দিতে পড়ে দিতে হতো। তো এই যে উত্তরণ, আমি মনে করি ওই আয়ুর্বেদিক ওষুধটা যেমন কাজ করেছে, তেমনি এই কামারবালাটা মিরাকেল কাজ করেছে। তো এটাই বস্তুগুণের ইয়ে। আর তুমি যদি খাদ্যদ্রব্যকেও বস্তু বানা করো, তো সেটাও তো কাজ দেয়। মানুষের শরীরে প্রোটিন খেতে বলে, সেটা কিসের থেকে আসে? সেটাও সেই দেখবে আকাশ, মাটি আর জল থেকে আসে। যাক, খুব ভালো লাগলো আপনার সাথে আজকে আড্ডাটায় বসে, অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। আজকের অনুষ্ঠান দর্শক বন্ধুরা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার। নমস্কার।